নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জ্যোতির্ময়ী দেবীর লেখা গল্প চিরকালিনী। আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প চিরকালিনী। ভাদ্র মাসের সন্ধ্যা। সারাদিন এলোমেলো বৃষ্টি পথিকদের এলোমেলোভাবেই ভিজিয়েছে, অতর্কিতভাবে এসেছে ও থেমেছে। অসিত, সরিত, সুধাংশু ও অমল বেরিয়েছিল। অকস্মাৎ বৃষ্টি এসে পড়ায় ওই পথের ধারে একটি পানের দোকানের পাশে তারা মাথা বাঁচাবার জন্য দাঁড়ালো। সরিত ঝোলানো দড়ির আগুন থেকে সিগারেট ধরাবার চেষ্টা করল। অসিত পান সাজতে বলল। বৃষ্টি জোরে নামল, অন্ধকারও ঘনিয়ে এলো। সহসা তাদের চোখে পড়ল দোকানের অন্য পাশে একটু অন্ধকারে দুটি মেয়ে দাঁড়িয়ে। বৃষ্টি থেকে বাঁচবার জন্য একটু এগিয়ে এসে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। হাতে রয়েছে পান আর একটা কি। পরিধানে ধূপ ছায়া রঙের বাগেরহাট শাড়ি, গোলাপি রঙের আর নীল রঙের চকচকে কাপড়ের জামা বাক্স আলাদের কাছে কেনা। কপাল অবধি নামানো পাতা কাটা চুলের নিচে ভ্রুর মাঝখানে মস্ত বড় কালো টিপ। হাতে গোছা করা কাচের আর কেমিক্যালের চুড়ি, কানে সোনার আধুনিক ঝুমকো, মাথার কাপড় খোলা। খুব সংকুচিতভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে তারা এই আকস্মিক বৃষ্টি আর এদের দৃষ্টি এড়াবার চেষ্টা করছে। অবশ্য দুই নিরর্থক হচ্ছে। এরাও অস্বস্তি ভরে এদিক ওদিক চেয়ে দেখল যদি অন্য কোথাও দাঁড়ানো যায়, অথবা বৃষ্টি কমে এলো কিনা। না, বৃষ্টি পানের দোকানের টিনের ছাদ বেয়ে সশব্দে তাদের জুতো আর কাপড় ভিজোতে আরম্ভ করে দিল, আর মেয়ে দুটির শাড়ি। ওদের পান খাওয়া, সিগারেট ধরানো হলো, কিন্তু বৃষ্টি ধরল না। সকলেই অতিশয় আড়ষ্টভাবে নানা দিকে চাইছিল, মেয়ে দুটির দিক বাদ দিয়ে। তবু প্রত্যেকেরই তাদের দিকে মাঝে মাঝে ঘুরে ফিরে চোখ পড়ছিল। হঠাৎ সরিত বললে, চল এক কাজ করি। সকলেই উৎসুক হয়ে তার দিকে চাইল। জিজ্ঞাসা করল, কি? সরিত মেয়ে দুটির দিকে একবার চাইল, তারপর বললে, ওদের বাড়ি গিয়ে বসবি? বন্ধুরা ওর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে নির্বাক হয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর অমল বললে, তোর মাথা খারাপ হয়েছে? সুধাংশু বললে, খেপে গেছিস? অসিত বললে, না, চল রাস্তার ওপারে গিয়ে দাঁড়াই। সরিত বললে, কেন, দোষ আছে কিছু? এদিকে তো সব মানুষ সমান, অনেক বড় বড় কথা বলিস। সত্যি চল না, দেখে আসি ওদের থাকা। বন্ধুরা কেউ নড়ল না, অপ্রস্তুতভাবে দাঁড়িয়েই রইল। সরিত বললে, তাহলে আমি যাচ্ছি। সরিত এগিয়ে গেল মেয়ে দুটির দিকে, আর তারা লজ্জা ও ভয়ে প্রায় যেন মিশেই গেল দেওয়ালের গায়ে। সরিত জিজ্ঞাসা করলে, এই, আপনাদের বাড়ি কোথায়? আমরা একটু। মেয়ে দুটি থমকে হতবুদ্ধির মতো বললে, আমাদের বলছেন? সরিত বললে, হ্যাঁ। পানওয়ালাটা প্রগলভভাবে একটা অন্ধকার গলি দেখিয়ে বললে, ওইদিকে যান বাবু। সরিত এগিয়ে গেল, সঙ্গে সঙ্গে বন্ধুরাও গেল। অন্ধকার গলি, তার দুয়ারে অন্ধকার ও স্তিমিত আলো জ্বালা কাঁচা পাকা বাড়ি, মাঝে মাঝে সরু রক। একটা সরু রকের ধারে একটি ছোট বাড়িতে মেয়ে দুটি ঢুকল। তাদের সংকোচের সীমা নেই।
এদের কি করে সম্ভাষণ করতে হয় তারা জানে না। একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। একটি মেয়ে বললে, আসুন ভেতরে। অত্যন্ত বিরক্তভাবে বন্ধুরা ও নির্লিপ্তভাবে শরীর ঘরে ঢুকল। ছোট্ট ঘর, ছোট একটি চৌকি, বিছানা পাতা। ঘরের কোণে একটি জল চৌকির ওপর ঝকঝকে পানের বাটা আর বাসনকোসন। মেঝেতে একটি মাদুর পাতা। দেওয়ালে মা কালীর, তারকনাথের আর অন্য দু একখানা ঠাকুরের পট ও ক্যালেন্ডারের ছবি। একটি পরিষ্কার হ্যারিকেন জ্বালা ঘরের এক কোণে। আসনবালা মেয়েটি বললে, বসুন। ওরা মাদুরে বসল। মেয়েটি একটু চুপ করে থেকে তারপর বললে, পান খাবেন? জুঁই, পান সাজ। ওরা বললে, না, পান আমরা খাই না। খাবেন কিছু? খাবার আনবো? ওরা বললে, না না, খাবার দরকার নেই। এবারে জুঁই বলা মেয়েটি কি বললে চুপি চুপি। আবার অন্য মেয়েটি বললে, আমাদের পান না খান বাজার থেকে এনে দিই। এবার অসিত বললে, না, পানের দরকারই নেই, আমরা পান খাই না। অমল বললে, বৃষ্টি থেমেছে মনে হচ্ছে, চলো যাই। শরীফ জিজ্ঞাসা করলে কথা বলা মেয়েটিকে, তোমার নাম কি? সে বললে, মল্লিকা। মল্লিকা আর জুঁই অপ্রস্তুতভাবে দাঁড়িয়েছিল। নামের সঙ্গে তাদের কোনো খানটাই মেলে না। তবু শরীফের মনে হলো যেন মেলে কোনোখানে। রূপে নয়, সৌন্দর্যে নয়, সংকোচে অপ্রস্তুত নত মুখটিতে যেন মেলে জুঁইয়ের। অসিত জিজ্ঞাসা করলে, এ ঘরটি কার? মল্লিকা বললে, জুঁইয়ের। তারপর সকলে চুপ করে থাকে। হঠাৎ শরীফ জিজ্ঞাসা করলে, এখানে তোমাদের আর কে কে আছে? এবারে জুঁই বললে, মা আছে। ওরা অবাক হয়ে বললে, মা আছে? এবারে মল্লিকা হেসে ফেললে, নিজের মা কি বাবু? আমাদের যে নিয়ে আসে তাকেই মা বলি। সে বোধহয় বড় হবে কিছু, কিংবা বেশি চটপটে জুঁইয়ের চেয়ে। আবার বন্ধুরা চুপ করে গেল কিছুক্ষণ। আচ্ছা, তোমরা লিখতে পড়তে জানো? এবারে জুঁই কথা বললে, একটু একটু জানি। মল্লিকা চুপ করে রইল, সে জানে না। কি কি পড়েছ? ছেলেদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তারা জিজ্ঞেস করে, প্রথম ভাগ পড়েছি। তারপর আর কিছু পড়নি? অসিত বলে ফেলে। লজ্জিতভাবে জুঁই বলে, না। অমলের ও সুধাংশুর মুখে হাসির আভাস ফুটে ওঠে যেন। প্রথম ভাগ? লেখাপড়া, পড়তে জানা। শরীফ আর অসিত চুপ করে থাকে, আর প্রশ্ন আসে না মনে। দরজার বাইরে দু একটি আরও কৌতূহলী অন্য ঘরের অধিবাসিনীর আবির্ভাব হয়েছিল। হঠাৎ তাদের মনে হয় এদের অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। ওরা উঠে পড়ল। শরীফ পকেটে হাত দিল। দেখা দেখি সকলেই হাত দিল। সকলের ব্যাগ ও পকেট খুঁজে কয়েকটি টাকা আর কিছু ভাঙানি পাওয়া গেল। লজ্জিতভাবে শরীফ গিয়ে ওদের মাদুরে রাখল। বলল, তোমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল বোধহয়, আমরা এবারে যাই। অপ্রস্তুত জুঁই চুপ করে রইল। মল্লিকা বললে, এখনো বৃষ্টি পড়ছে বাবু। তাদের কি মনে হতে লাগলো এবং কি বলবে তারাও বুঝতে পারল না। শুধু বুঝতে পারছিল এরা অন্য সকলের মতো নয়, যেন কারুর মতোই নয় যাদের ওরা চেনে। দুর্গোৎসবের মহাষ্টমী, সার্বজনীন পুজো মণ্ডপে ঠাকুর দেখতে যাবার কথা ওঠে। জুঁই মল্লিকার দল গঙ্গা স্নান করতে যায়। বিকেলে বসে প্রসাধন করতে করতে গল্প জমে ওঠে। ভাই, সর্বজননী ঠাকুর দেখতে যাবি? কোথায় কোথায় কত দূরে কে ঠাকুর দেখেছে কত, বাড়ির কর্ত্রী কোথায় কোথায় ঘুরে এসেছে, সব গল্প হয়। জুঁই বলে, ভাই,
সর্বজননী বলে কেন? বিজ্ঞভাবে কে একজন জবাব দেয়, সকলের মা কি না, তাই জননী, তাই এখন আমাদের ওসব জায়গায় দাঁড়াতে দেয়। পুজো মণ্ডপের ভিড় ভেঙে অসংখ্য ভদ্র মেয়েদের সঙ্গে তারা মিশে যায়। চোঙের মধ্যে দিয়ে চেঁচিয়ে কার গলা একঘেয়ে নানা কথা বলে যাচ্ছে, কার ছেলে হারিয়েছে, কার ছেলে পাওয়া গেছে, কাকে ডাকছে সে শীঘ্র অমুক গেটে আসুক, সকলে সাবধানে টাকা পয়সা গহনা রাখুক, গলার হার সামলে নিন, ইত্যাদি ইত্যাদির মাঝে তারা ভিড় পার হয়ে যায়। হঠাৎ বেরুবার পথে চোখে পড়ে শরীর দাঁড়িয়ে দু তিনটি সুবেশ সুশ্রী মেয়ের সঙ্গে, একটি মেয়ের কোলে একটি সুন্দর ছেলে। জুঁই মল্লিকাকে বলে, দেখ ভাই, সেই বাবুটি না, আর কি সুন্দর ছেলেটি দেখ মেয়েটির কোলে। রাজকন্যার মতো সুন্দর সুশ্রী মেয়ে দুটি শরীরের সঙ্গে হেসে হেসে কথা বলছে। জুঁই অবাক হয়ে চেয়ে থাকে, অজান্তেই যেন সেদিকে এগিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়ায়। হঠাৎ দলের নেত্রী ডাকে, এই, সব দল ছাড়া হচ্ছিস কেন? আমর জুঁই, হাঁ করে দেখছিস কি? শরীরের আর তার সঙ্গিনীদের ওই নারী বাহিনীর দিকে চোখ পড়ে। জুঁই তখন মেয়ে দুটির কাছে। অমেধ্য স্পর্শের মতো তারা দুজন বিতৃষ্ণা ভরে চকিতে সরে দাঁড়ায় জুঁইদের পাশ থেকে। তাদের কানে আসে, একেবারে ঘাড়ের কাছে এসে পড়েছে, আর কিরকম করে খোকার দিকে চাইছে, যেন গিলে খাবে, নজর দিচ্ছে না তো। একটু হেসে শরীর বললে, কে? চলো চলো, যত সব বাজে কথা। অপ্রতিভ জুঁই পিছিয়ে এলো। মল্লিকা ধমক দিলে, দলনেত্রীও ধমকালে, বললে, আমর, ভদ্রলোকের মেয়েদের ঘাড়ে গিয়ে পড়েছিস? ছেলে কি কখনো দেখিসনি? শুনলি নি বললে নজর দেবার কথা? জুঁই ভাবে, বাবুটি কি চিনতে পেরেছে? সেই বাবুটি কি, নাকি অন্য কেউ? পুজো শেষ হয়ে গেল। অপ্রতিভ নির্বোধ জুঁই ভাবতে জানে না, কিন্তু তবু অনেক কথা মনে হয়, সেই বাবুদের কথা। আচ্ছা, তারা পড়ালেখার কথা জিজ্ঞাসা করলে যে, তা ও তো পড়তে জানে। আচ্ছা, ছেলেটি কার? বেশ ছেলেটি না, ওই মেয়েটিকে বাবুটির বউ না আর কেউ? কিরকম কটমট করে চাইলো মেয়ে দুটো তার দিকে। ও তো ওদের কাছে শুধু দাঁড়িয়েছিল, কিছুই করেনি, ছেলের গায়ে হাতও দেয়নি। কিন্তু কি সুন্দর ছেলেটি। ভদ্রলোকের বাড়ি আর বউ ছেলে মেয়ের কথা ভাববার চেষ্টা করে। দুপুরবেলা ফেরিওয়ালা ডেকে যায়। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ধারাপাত, লক্ষ্মীর কথা, শ্রীকৃষ্ণের শতনাম, চণ্ডীর কথা। সহসা জুঁই সচেতন হয়ে ওঠে, মল্লিকাকে নিয়ে আসে দ্বিতীয় ভাগ প্রথম ভাগ কিনতে। মল্লিকা হাসে, বলে, দূর, আমাদের পড়ে শুনে কি হবে, তুই পাগল। কিন্তু সেই অন্য বাবুরা যে বলা বলি করছিল পড়ে চাকরি করা যায়। বুদ্ধি, সে বুঝি ওই প্রথম ভাগের পড়া। মল্লিকা হেসে লুটিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে অন্য ঘরের মেয়েরাও। তবু জুঁই বই কেনে লুকিয়ে লুকিয়ে। দুপুরে পড়ে, জল পড়ে, পাতা নড়ে, অকুত ভয়, পরিবেশন। লেখবার চেষ্টা করে স্লেট নিয়ে, তার যেন মন ভাবতে জানে না। সেইখানে অস্পষ্টভাবে তার আশা ফুটে ওঠে, আবার কোনো সময় ওই বাবুরা এলে সে দেখাবে সে পড়তে জানে, শিখেছে আরো। তার সঙ্গিনীরা কিন্তু বুঝতে পারে সব, হেসে বলে, তোর রাজপুত্তুরেরা আর আসবে না, বৃষ্টির জন্য একদিন এসেছিল। তাদের কথায় জুঁই সচকিত হয়ে ওঠে। তার মনে হয়, কিন্তু আবারও একদিন ওই রকমই বৃষ্টি হতে পারে, তারাও আসতে পারে। কিন্তু তারপরে কি? জুঁই শুধু স্বপ্ন দেখে তাদের পরিচ্ছন্ন
সুশ্রী দীপ্ত মুখ আর শান্ত গম্ভীর কথা, যেন কোনো দেবলোকের লোক তারা। তার পড়া ওই জল পড়ে পাতা নড়েতেই থেমে থাকে। জুঁই এখন ভাবে অনেক কথা। অকস্মাৎ এক দুর্দমনীয় কি ইচ্ছে জাগে তার মনে। মনে হয় সে ঝিয়ের চাকরি করবে, তাহলেই বেশ দিন কেটে যাবে, টাকার অভাব থাকবে না। সঙ্গিনীরা হাসে, পরিহাস করে, বাড়িওয়ালি মাসি বকে। সে তবু বলে, হ্যাঁ কাজ করব। সবাই বলে, করুক করুক, বাসন মেজে মরুক, গালাগাল খেয়ে মরুক। সঙ্গোপনে কোনো সাধ মনে নিয়ে সে চাকরি খুঁজতে যায়। যদি হঠাৎ সেই বাবুটিকে দেখতে পায়, যদি তাদেরই বাড়িতে কাজ পায়, কিংবা সে বাড়িতে যদি সে বেড়াতে আসে। সব ভাবনা সে স্পষ্ট জানে না, তবু মনে মনে ভাবে অনেক, আকাশ পাতাল। মল্লিকার সঙ্গে বেরিয়ে পড়ে চাকরি খুঁজতে। রাস্তায় ঝিয়েদের সঙ্গে দেখা হয়, তাদের কাছে খোঁজ নেয় কাজের। ঝিয়েরা তাদের দিকে চেয়ে দেখে আপাদমস্তক, তারপর বলে, পারবে কি বাচ্চা অত খাটতে? কেউ বা ইঙ্গিতময়ভাবে হাসে, কেউ সরলভাবে বলে, অমুক অমুক বাড়িতে কাজ আছে। তারা খালি কাজের বাড়িতে যায়। ঝিয়েদের মতো গৃহিণীরাও তাদের দিকে চেয়ে থাকেন। তারপর কেউ বলেন, না বাছা আমার লোক আছে। কেউ বলেন, তোমাকে দিয়ে হবে না বাছা। কেউ বলেন, বড় বয়স কম, পারবে না তুমি। কেউ বা এমন কাজের তালিকা দেন যে সে ভয়ে পিছিয়ে আসে। কাজ খুঁজে খুঁজে জুঁই ফিরে আসে, আর তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ে। সঙ্গিনী রাত্রিচারিণীদের কোলাহলে ঘুম আসে না, আর নিদ্রাহীন চোখের সামনে ভাসে কাজ খুঁজতে যাওয়া গৃহস্থ বাড়ির গৃহিণীদের, তার পুত্রবধূ মেয়েদের, তাদের বাড়ির তাদের ছোট ছোট ছেলেদের ছবি। কেমন সুন্দর বাড়িগুলি, মনে হয় ওরা কেমন সুখে আছে। বউটি কেমন মা বলে এসে দাঁড়ালো। মেয়েটির মনে হয় ছেলে পিলে হবে, কিন্তু ওর দিকে তারা কিরকম ভাবে চেয়ে রইল কেন? গিন্নি কেন বললেন, না বাছা তুমি পারবে না? ও পারতো, পারতো নিশ্চয়ই। তার শক্তিহীন লুব্ধ মুগ্ধ মনের চোখের সামনে স্বামী সন্তান পরিজন পরিবেষ্টিত মধুর জীবনযাত্রার ছবি ভেসে আসে। সিঁদুর শাখা শাড়ি পরা মেয়ে বউ, মোটা বালা পরা গৃহিণী, সুশ্রী দীর্ঘকায় তরুণ যুবক মা বলে বাড়ি ঢুকলো একদিন। দেখেছিল এক বাড়িতে তাদের জীবন, তাদের কথা, তারা কেমন। ঘরের দরজায় ধাক্কা দেয় কে। সে নিঃসাড়ে শুয়ে থাকে, আবার ধাক্কা পড়ে। তারপর কে ডাকে, সে সাড়া দেয় না। একদিন দুদিন করে দিন কেটে যেতে থাকে। জুঁইদের হাতের টাকা ফুরিয়ে যায়, খরচ কমিয়ে ফেলে। তবু মল্লিকার কাছে ধার হয়ে গেল ঘর ভাড়ার টাকা। ঝুমকো বাঁধা রেখে আবার ধার করে, অন্য খরচও তো আছে। আর আবার দুপুরে কাজ খুঁজতে যায়। এক বাড়িতে ঢোকে। গৃহিণী তাকে নিরীক্ষণ করে দেখলেন, তারপর বললেন, না বাছা, লোক দরকার নেই। তার পাশে আর একজন বর্ষীয়সী দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, এত গহনা পরা কেন বাছা? কাজ করতে এসেছে। লোকজনের গায়ে অত গহনা দেখলে গা কেমন করে। যেন কাজ করলে গহনা পরতে নেই। মুখহরার মতো মল্লিকা কি বলতে গেল, কিন্তু কি বলবে? তোমরা কেন পরো? না আমাদেরও তো পড়তে ইচ্ছে হয়, নাকি পড়লে দোষ আছে? কিন্তু কিছুই বলতে পারল না, শুধু বেরিয়ে গেল তারা। মল্লিকা বললে, আর চাকরি খুঁজতে হবে না। শুনলি তো কেমন কথা, আমি আর তোর সঙ্গে যাব না। মরণ তোর, গেরস্ত বাড়ি তোকে রাখবে না। জুঁই চুপ করে থাকে, কিছু বলে না বা বলতে পারে না। কিন্তু এতদিনে
সে কি ভাবতে শিখেছে? সে কথা জানে না, কেউই জানে না। শুধু কাজ খুঁজতে আর বেরোয় না। রাত্রে বান্ধবীরা ডাকাডাকি করে, সঙ্গে যাবার জন্য, গল্প করার জন্য। জুঁই চুপ করে শুয়ে পড়ে, ঘুমের ভান করে। দিন রাত্রি যেন আস্তে আস্তে মন্থর গতিতে কাটে। হাতে পয়সা নেই, অনেক ধার হয়েছে। সঙ্গিনীরা আর ধার দেয় না। রাগ করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে বলে, রাজপুত্তরদের ধ্যান করছে ও। ওর সব মন্ত্রীপুত্তুর, কোটালপুত্তুররা এসেছিল যে একদিন। আসবে না, তারা আসবে না, এলে এতদিনে আসতো। ভাবনায় ও বিতৃষ্ণায় অবসন্নভাবে জুঁই শুয়ে থাকে। কেউ আসে না ওর ঘরে। সহসা অনেক রাত্রে কে ধাক্কা দেয়, ডাকে, দরজা খোলো। গলাটা চেনা, খাবারওয়ালার দোকানের সরকার চিনে মশাই। অনেক টাকা তার, মাঝে মাঝে আসে। কালো, মোটা সোটা, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, থ্যাবড়া মুখ। চিনে মশাই ওকে ভালোবাসে, ওর ঘরে আসে। তার টাকা আছে, ওর ঘরে আসে বলে বাড়ির সবাই হিংসে করে। ওর তখন খুব অহংকার ছিল, কিন্তু এখন আর উঠে দরজা খুলে দিতে ইচ্ছে করে না, আজও করল না। সে নিঃসাড়ে শুয়ে থাকে। চিনেমশাই হয়তো ফিরে যায়, নয়তো অন্য কারোর ঘরে গিয়ে বসে। আজ আর তার জন্য উদ্বেগ নেই তার। রাত্রি গভীরতর হয়। রাত্রিজীবিনী নিশাচারিণীদের ঘরে কোলাহল থেমে আসে। অস্পষ্ট ব্যাকুলভাবে বিনিদ্র চোখে সে শুয়ে শুয়ে ভাবে নানান সব গৃহস্থ বাড়ির কথা, যেখানে তারা রাত্রে নিশ্চিন্ত হয়ে ঘুমোয়, দিনে কাজকর্ম করে। শান্ত নিস্তব্ধ তাদের রাত্রি আর কোলাহলময় দিন। সে কেমন লাগে। আবার কে আসে, ধাক্কা দেয় দরজায়। সে সাড়া দেয় না। হঠাৎ মনে পড়ে যায় ভাড়া বাকি 1 মাসের। মল্লিকার কাছে ও মাসের ভাড়াটা ধার রয়েছে। মল্লিকা কাল টাকা চেয়েছিল। ও ভেবেছিল চাকরি করে শোধ দেবে। মল্লিকাও তাই ভেবে দিয়েছিল। চালও বাড়ন্ত, গহনা, চুড়ি। সেই যে সে বাড়িতে বলেছিল গহনা পরার কথা, সব কেমিক্যাল সোনার। ওর হাসিও আসে, চোখে জলও আসে। দরজার বাইরে পায়ের শব্দটি অন্য দিকে চলে গেল। সে চকিত হয়ে উঠে বসল। তারপর দরজা খুলে দিয়ে বললে, হেসো। হাতে তার একটি পয়সাও নেই। না, কেউ নেই। কে এসেছিল? চিনেমশাই? সাধুচরণ? সে যেন বাঁচে, আশ্বস্ত হয়। কেউ তাহলে আসেনি। পরক্ষণেই মনে পড়ে যায় চাল বাড়ন্ত, ঘরের ভাড়া আর ধার। চৌকাঠের উপর নিস্তব্ধ হয়ে বসে থাকে। যদি তারা ফিরে আসে। আকাশ ভরা অসংখ্য তারা আর আঙ্গিনার ওপর অন্ধকার পৃথিবী। যুগ যুগান্ত ধরে কোটি কোটি ওর মতো মেয়ে হয়তো তারা এমনি দেখছে। আজকে তারা ওর দিকে মিটমিট করে চেয়ে আছে। তাদেরও হয়তো সেদিন চাল ছিল না ঘরে, পয়সা ছিল না হাতে।